বোঝাই যাচ্ছে এটা সম্ভবত আইএনএস এগুলো এই নেভাল অলরেডি কালকে ডিজি নেভাল অপারেশন এই শিপগুলোর বলেছে প্রত্যেকটা আরব মহাসাগরের উত্তর দিকে একটা ফরমেশন করে ওরা আছে। এই নেভাল যখন বেরোয় তারা জেনারেলি যখন এয়ারক্রাফট ক্যারিয়ার বেরোয় আইএনএস বিক্রান্ত তারা বেরোয় হচ্ছে উইথ আ ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, ওরা সিবিজি বলে। আমি সেই ছবিটাও একটু দেখিয়ে দিই। এই যে এই কমপ্লিট যে কমপ্লিমেন্ট অফ যে ব্যাটলশিপ যেগুলো ব্যাটলশিপ বেরোচ্ছে এর মধ্যে আইএনএস বিক্রান্ত থাকে, যারা এয়ারক্রাফট ক্যারিয়ার, তার সঙ্গে ডেস্ট্রয়ার থাকে, তার সঙ্গে ফ্রিগেট থাকে, তার সঙ্গে করভেটস থাকে, তার সঙ্গে ফিউল ট্যাঙ্কার্স থাকে। সো এইভাবে আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই, আইএসএ মুম্বাই, আইএনএস সুরাত, আমরা দেখেছি বারবার ছবি দেখানো হয়েছিল আইএনএস সুরাতের কীরকমভাবে ওইখান থেকে মিসাইল লঞ্চ করে আমরা টেস্ট করেছিলাম। তার সঙ্গে সঙ্গে সেই ছবিটা আছে, আমি সেই ছবিটা দেখাই যেটা আপনি বলছিলেন। এই ছবিটা হচ্ছে এই টেস্টিং এর ছবি। মিসাইল লঞ্চ করছে ফ্রম দ্য ডেস্ট্রয়ার আইএনএস সুরাত। এই প্রত্যেকটা আইএনএস সুরাত, আইএনএস কলকাতা এগুলো হচ্ছে সমস্ত ডেস্ট্রয়ার ক্লাস। তো আইএনএস প্রথমে এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, তারপর ডেস্ট্রয়ার ক্লাস উইচ আর অল দিস শিপস, আর তার নিচে আছে ফ্রিগেটস আছে, করভেটস আছে। এগুলো ওদের থেকে ছোট কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল অ্যান্ড পোটেন্ট। এই দুটো ফ্রিগেট, হ্যাঁ এগুলো ফ্রিগেটস, এটা মাঝখানে ডেস্ট্রয়ার্স। সো এই জাহাজে যখন সিবিসি বেরোয়, দ্য ক্যারিয়ার ব্যাটল গ্রুপ যখন বেরোয় তখন দ্য কমপ্লিমেন্ট, এটা যেমন আইএনএস বিক্রান্ত দেখছি, এই যে এয়ারক্রাফটগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে এগুলো এয়ারক্রাফট। এগুলো আমাদের যদিও রাফাল আসবে, আমাদের ইতিমধ্যে চুক্তি হয়েছে কিন্তু এখনো নেভির কাছে রাফাল আসেনি। দিস আর অল MiG-29K, these are used by the Navy and এই এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত থেকে এরা টেক অফ করে। এই আইএনএস বিক্রান্তের মধ্যে বারাক 8 মিসাইল আছে, এই আইএনএস বিক্রান্তের ওপর ব্রহ্মোস মিসাইল আছে, যেটা ডিপ ইনসাইড 250 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পাকিস্তানের গিয়ে মধ্যে শেষ করে দিতে পারে। এবং তার সঙ্গে আমাদের আপনি যেটা দেখালেন তিনটে আমাদের এই যে কালকে যেটা আমাদের ছবি দেখেছি এই তিনটে সাবমেরিন, দিস আর অল এস ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনও আছে এবং যেটা দেখাইনি তাদের সঙ্গে, যেটা আমরা জেনারেলি দেখাই না এবং জানেও না, আইএনএস আরিঘাত এবং আইএনএস আরিহান্ত, এই দুটো আমাদের নিউক্লিয়ার সাবমেরিন আছে। দিস নিউক্লিয়ার সাবমেরিন খুব মুষ্টিকত লোকের কাছে এর ইনফরমেশন থাকে, এরা কোথায় যায়, কোথায় থাকে, আরব সাগরের তলায় থাকে না বঙ্গোপসাগরের তলায় থাকে, কোন জায়গায় যাচ্ছে, ওদের লক্ষ্য কি, ওদের অবজেক্টিভ কি। যারা এটা ডিসিশন মেকার তারা ছাড়া এটা কেউ ডিসাইড করতে পারে না। এবং যারা ক্রু আছে তারা এরা ভেরি ভেরি সেন্সিটিভ। আমরা এটা পাবলিক ডোমেনে এত বেশি আলোচনা করি না, কিন্তু আমাদের কাছে এই যে বিভিন্ন যে নেভাল শিপস আছে এইটা কিন্তু পাকিস্তানের ওপর একটা বিল্ড আপ প্রেশার হয়েছিল, ম্যাসিভ বিল্ড আপ, কারণ চারিদিক দিয়ে কম্প্রেস করে দিয়েছিল। এবং ভারতবর্ষের নতুন ওয়ার ডক্টরিন দেখালো যে লাইন অফ কন্ট্রোল, ইন্টারন্যাশনাল বর্ডার, ভারতীয় সামরিক বাহিনী আর্মি ক্রস না করেও পাকিস্তানকে হাঁটু গেড়ে বসানো যায়। এটা আজকে আমরা না পুরো বিশ্ব দেখেছি। ইট ইজ আ নিউ ওয়ার ডক্টরিন। মানে কিভাবে ভারত রেডি ছিল সবকিছু নিয়ে সেটা এক প্রকার পরিষ্কার এবং খুব সুন্দরভাবে কর্নেল চৌধুরী সেটা তুলে ধরলেন। এবং এই যে 10 তারিখ কি ঘটলো, তারপর কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে পায়ে পড়ে গেল পাকিস্তান, কারণ এর পরে যদি আরো একটু ভারত চালিয়ে যেত তাহলে পাকিস্তানের হয়তো অস্তিত্ব আর মানচিত্রে থাকতো না। একটা কথা আপনি বারবার বলেছেন যে কোনো একটা জায়গায় গিয়ে ভারতের পতাকা আমরা তুলে দেব, সেই সময়টা কি ভারতকে আরেকটু নেওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? দেখুন এই ডিসিশনগুলো তো খুব স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা আমি সেদিনও বলেছি ইন্দিরা, আমাদের মনের ইচ্ছে, আবেগ, 140 কোটি আবেগ এবং আপনার আবেগ, উইচ ইজ রাইট, বাট এই ডিসিশন মেকার যারা তাদের ওপর আমরা এই ডিসিশনটা ছেড়ে দেওয়া উচিত। বিকজ ওরা ভারতবর্ষটা ম্যাক্রোওয়েতে দেখছে, 140 কোটি কিভাবে এগোবে সেই ভেবে ওরা ডিসিশন নেয়। এটা আমার আপনার তো মনের আবেগ, আমরা চাই যে জায়গাগুলো বললেন সেখানে তিরঙ্গা উঠতে চাই। আমার যদি মনে হয়, আমি তো সামরিক বাহিনী, আমি লড়তে জানি, আমি কূটনীতি অত জানি না, আমার অবজেক্টিভ দিয়ে দেবে এবং আমার এক্সিকিউটিভ মানে আমার প্রধানমন্ত্রী এবং যারা ডিসিশন মেকার, ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি, আমার অবজেক্টিভ দিলে আমি সেই অবজেক্টিভ পূরণ করব। এবং
আপনাদের কাছে ভারতবর্ষ যারা দেখছেন, ভারতের সামরিক বাহিনী আজ পর্যন্ত ভারতবর্ষকে কোনোদিন নিচে দেখতে হয়নি। যখনই মানুষের রোদ অথবা বৃষ্টির জন্যে বাঁচতে লাগে তখন ছাতা খোলা হয়, নয় রোদ নয় বৃষ্টি। এই ছাতার ভ্যালু শুধু রোদ আর বৃষ্টির সময়, তো সামরিক বাহিনী যে ভ্যালু, তো সেটা ভারতবর্ষকে যখনই ভারতবর্ষর বৃষ্টি অথবা রোদ মানুষের লেগেছে, সামরিক বাহিনী তার সামনে শিল্ড হয়ে দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে ইন্ডিয়ান আর্মি। আর আমাদের আর্মি সার্বভৌমত্ব এবং তার ইন্টিগ্রিটি এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাই সিটিজেন ইজ প্রাইম, ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট। ঠিক, কিন্তু বারবার এইরকম একটা জায়গায় যখন ভারত এসে পৌঁছয়, ভারতীয় সেনা যখন জায়গা মতো হিট করে, তখনই পাকিস্তান প্রত্যেকবার পার পেয়ে যায়। কোনো না কোনোভাবে গিয়ে তারা হয় ট্রাম্পের পায়ে পড়ে যায়, না হলে গোটা বিশ্বকে ডাকে। আমরা তো সরাসরি টার্কির একটা প্রভাব দেখতে পেয়েছি পাকিস্তানের ওপর, কারণ এই যে ড্রোনগুলো যেটা আপনি বললেন সেটা টার্কি। আবার চীনের একটা ডাইসি সিচুয়েশন ছিল, কিন্তু স্পষ্ট করে চীন যখন জানালো যে পাকিস্তানের একটা সার্বভৌমত্ব রক্ষার একটা অধিকার আছে, তখন ভারত কেন এভাবে একটা সমঝোতা করলো? কেন এতটা সংযম ভারত বারবার করে দেখাচ্ছে? সংযমের তো দাম দিচ্ছে না পাকিস্তান। দেখুন, আমি তো বলেছি আবেগ আমাদের উচিত ছিল যে, দেখুন প্রথমে 21খানা আমরা টার্গেট পেয়েছিলাম, সেখান থেকে ক্লোজ করে 9টা টার্গেট, 21-এর বেশি টার্গেট আছে। আমরা বার্তা দিতেছিলাম। বার্তা কি? যে আমাদের তুমি যদি মারো, যেমন কালকে প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে বলেছেন, গলি মারোগে তো গোলা মারেঙ্গে। তো বার্তাটা যদি পরিষ্কার পাকিস্তান এবং পাকিস্তানের যে পলিটিক্যাল ডিসপেন্সেশন এখনো না বুঝতে পারে, যে যদি তুমি আমাকে ডিস্টার্ব করো তোমাকে আমি ভেঙে টুকরো করে দেবো, 4 টুকরো করে দেবো। আমরা বার্তা দিয়েছি, আমরা 10 তারিখ সকালে একটা বড় বার্তা দিয়েছি। সমস্তটা আমরা বলতে পারি না, কারণ আমরা চাই যে ভারত সরকার এটা বলুক, এবং আপনারা আস্তে আস্তে সমস্ত জানতে পারবেন যে আমরা কটা প্লেন ভেঙেছি, ওদের কত এয়ারবেস উড়ে গেছে, কি অবস্থা, কতজন ওদের যে জঙ্গি যারা তারা মারা গেছে, তাদের মারা হয়েছে, সমস্তটাই জানতে পারবেন। কিন্তু ভারতবর্ষ সংযম দেখায়, ভারতবর্ষ শান্তির দেশ, আমরা শান্তি চাই। যারা লড়াই করেছে, আমি বারবার বলেছি, তারা লড়তে চায় না। কিন্তু যদি আমাদের অবজেক্টিভ দেওয়া হয় এবং নির্দেশ থাকে, যে অবজেক্টিভ দেবে সেটা উড়িয়ে ভেঙে শেষ করে দিয়ে আমরা আসি। এটা হচ্ছে ভারতের সামরিক বৈষম্য এবং দ্য সেন্ট্রাল ফোকাল পয়েন্ট। দে আমাদের অবজেক্টিভ দিলে উই উইল গো অ্যান্ড হিট দ্য অবজেক্টিভ। এটা হচ্ছে আমাদের একটা মাত্র এম, যে আমরা ভারতের, আবার বলছি, সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি অ্যান্ড সেফটি সিকিউরিটি অফ 140 কোটি আমার ভারতবাসী, এটাই হচ্ছে আমার প্রধান এম। তার যখন কোনো দিন প্রবলেম হবে, সেটা আর্থকোয়েকে হতে পারে, সেটা ফ্লাডে হতে পারে, সেটা অন্য রাষ্ট্র, যে শত্রু রাষ্ট্র যদি তার দিকে চোখ তুলে তাকায়, চোখের মনি দুটো বার করা হচ্ছে আমাদের কাজ, সেটা আমরা নিশ্চিতভাবে করব। এই যদি একটা সেনাবাহিনীর গঠন হয়,